আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি উদ্ভিদ বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 7 অর্থাৎ নগ্নবীজি ও আবৃতবীজি এই চ্যাপ্টারটা পড়ব। এই চ্যাপ্টারটার দ্বিতীয় পার্ট হচ্ছে আজকে আমরা নিয়ে আলোচনা করব। আহ, আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম নগ্নবীজি ও আবৃতবীজির বৈশিষ্ট্য নিয়ে এবং সাইকাস এর বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব এবং সাইকাসের জনন নিয়ে। তো আমরা আজকে আবৃতবীজি সম্পর্কে জানবো। চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আবৃতবীজিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একবীজপত্রী, এক বীজপত্রী, আরেকটা হচ্ছে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী। ওকে, এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই একবীজপত্রী এখানে এক শব্দটা রয়েছে এবং দ্বিবীজপত্রী এখানে দ্বি শব্দটি রয়েছে। সুতরাং আমরা বুঝতে পারতেছি এক বীজপত্রী বলতে এখানে বীজ এর সংখ্যা একটা থাকবে এবং দ্বিবীজপত্রী বলতে এখানে বীজের সংখ্যা দুইটি থাকবে। ওকে, তো আমরা যদি একটু এদের বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে আমরা এখানে দেখি যে বিষয়, কোন কোন বিষয়ে আমরা এদের বৈশিষ্ট্যগুলো দেখতে চাচ্ছি। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, দ্বিবীজ, সরি আমি একটু যদি সুন্দর করে লিখি। হ্যাঁ, আমার হাতের লেখা একটু খারাপ, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। দ্বিবীজপত্রী। ওকে, আচ্ছা দেখো, আমি এই বৈশিষ্ট্যগুলা একটি ছকের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার একটি বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা তথ্য রিলেশন করে মনে রাখতে পারি, হ্যাঁ, একটা একটা তথ্য আরেকটা তথ্যের সাথে রিলেট করে পড়ি, সেই ক্ষেত্রে আমাদের মস্তিষ্ক এটা খুব বেশি দিন মনে রাখতে পারে। আমি এখানে এই একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী একই সাথে পড়াচ্ছি, এর কারণে যদি তুমি এখান থেকে যে কোনো একটির বৈশিষ্ট্য মনে রাখতে পারো এবং আরেকটির বৈশিষ্ট্য যদি মাঝে মাঝে দুই একবার একটু যদি রিডিং দিয়ে যেতে পারো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই একটা বৈশিষ্ট্য পারার কারণ, একটা গোত্রের বৈশিষ্ট্য পারার কারণে দেখা যাচ্ছে যে বাকি যে একটা গোত্র রয়েছে সেই গোত্রের প্রায় 80 থেকে 90% বৈশিষ্ট্যগুলো তোমার মনে থাকবে। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা পড়ে কম্প্যাক্ট ওয়েতে, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে। আমাদের মেমোরি, আমাদের মস্তিষ্ক বুঝতে এবং সেটা স্টোর করতে অনেক হেল্প হয় এইভাবে যদি আমরা পড়ি। এবং এটা অনেক দিন ধরে মনেও থাকে। তো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রকৃতি। আমরা যদি প্রথমে প্রকৃতি দেখি, সরি, আমরা যদি প্রকৃতি দেখি, প্রকৃতি, তাহলে একবীজপত্রী যে গাছগুলো আছে সেই গাছগুলো সাধারণত বিরুৎ এবং বৃক্ষ জাতীয় হয়। বিরুৎ এবং বৃক্ষ জাতীয় হয়ে থাকে। ঠিক আছে, বিরুৎ এবং বৃক্ষ জাতীয় হয়ে থাকে। এবং দ্বিবীজপত্রীর ক্ষেত্রে ওদের গাছগুলোও বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ জাতীয় হয়ে থাকে। বৃক্ষ জাতীয়। ঠিক আছে, আমরা যদি এবার মূল নিয়ে আলোচনা করি, এই দুইটা উদ্ভিদের দুইটা গোত্রের মূল, একবীজপত্রীর যে মূলটা রয়েছে সেটা অস্থানিক মূল। অস্থানিক মূল, অস্থানিক মূল। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটা স্থানিক মূল, স্থানিক, স্থানিক মূল বা প্রধান মূল, প্রধান মূল। ঠিক আছে, প্রধান মূল। এবার যদি আমরা দেখি পাতার শিরাবিন্যাস, পাতার শিরাবিন্যাস, শিরাবিন্যাস। এখন ভাই, পাতার শিরাবিন্যাসটা কি আমি যদি তোমাদেরকে একটু চিত্রের মাধ্যমে দেখাই। ওকে, এই দেখো, এটা একটা ধান গাছের পাতা। তো এখানে এই যে পাতার মাঝে, যদি একটু দেখাই, এই যে পাতার এই জায়গাটায় দেখো এরকম দাগ কাটা। ঠিক আছে, এরকম দাগ কাটা, এগুলো পাতার শিরাবিন্যাস। আমি যদি তোমাদেরকে একটু এঁকে দেখানোর ট্রাই করি, তাহলে তো এটা ধরো একটা বাঁশ পাতা, নর্মালি অনেকটা এরকমই থাকে বলা যায়। সরি, ধরো বাঁশ পাতাটা অনেকটা এরকম। ওকে, তো দেখবা বাঁশ পাতা যদি তোমরা খেয়াল করে দেখো, বাঁশ পাতার এইখানে এরকম দাগ টানার মতো থাকে। ওকে, তো এটা শিরাবিন্যাস, বুঝতে পারছো? তো একবীজপত্রী উদ্ভিদের যে শিরাবিন্যাসটা রয়েছে পাতার, সেই শিরাবিন্যাসটা সমান্তরাল, সমান্তরাল। দেখো,
ধান গাছ কিন্তু হচ্ছে একটা একবীজপত্রী উদ্ভিদ, ঠিক আছে। সো এটা একবীজপত্রী উদ্ভিদ হওয়ার কারণে ধান গাছের যদি তুমি হচ্ছে পাতাগুলো দেখো তাহলে দেখবে এই যে এরকম শিরা, দেখো এখানে সমান্তরাল হয়ে শিরাবিন্যাস রয়েছে। এবং বাঁশ পাতাও কিন্তু, বাঁশ গাছও কিন্তু হচ্ছে একটি একবীজপত্রী, এবং বাঁশ পাতা যদি তুমি দেখো তাহলে দেখবে এরকম সমান্তরাল হচ্ছে তুমি দাগ দেখতে পাবা। তো এটাই হচ্ছে শিরাবিন্যাস বলা হয়। এবং তুমি যদি জবা ফুল দেখো, তো জবা ফুল কিন্তু হচ্ছে আবার দ্বিবীজপত্রী। সুতরাং জবা ফুলের যে পাতা শিরাবিন্যাস সেটা কিন্তু হচ্ছে আবার জালিকাকার, মানে জালির ন্যায় থাকবে, ঠিক আছে। জালি জালিকাকার, ঠিক আছে। তো এখন যদি আমরা একটু পুষ্প নিয়ে আলোচনা করি, ঠিক আছে, পুষ্প। তো পুষ্প হচ্ছে একবীজপত্রীর যে পুষ্প সেটা হচ্ছে ট্রাইমেরাস ধরনের, ট্রাইমেরাস বা ত্রেয়াসং বলতে পারি, ত্রেয়াসং, ওকে। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পেন্টামেরাস, পেন্টামেরাস, ঠিক আছে। সো এখন ভাই পেন্টামেরাস বা হচ্ছে এখানে আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে টেট্রামেরাস, সরি বানানটা ভুল লিখছি ভাই, টেট্রামেরাস। এখন ভাই তুমি কোশ্চেন করতে পারো, ভাই এই ট্রাইমেরাস এবং টেট্রামেরাস পেন্টামেরাস এগুলা কি? যদি এটা একটা ফুল হয়, হ্যাঁ, এটা যদি একটা, দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা থাকে তাহলে এটা আমরা বলছি হচ্ছে পেন্টামেরাস, পেন্টামেরাস, ওকে, পেন্টামেরাস। আর যদি ধরো এরকম তিনটা থাকে, একটা, দুইটা, তিনটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ট্রাইমেরাস, ট্রাইমেরাস, ওকে, ট্রাইমেরাস। এবং যদি হচ্ছে চারটা থাকে তাহলে হচ্ছে টেট্রামেরাস, ওকে। সো আমি যদি এগুলোকে একটু মার্ক করে দিই, আচ্ছা। তো এই হচ্ছে কথা, আশা করছি বুঝতে পেরেছো। তো এবার হচ্ছে বীজপত্র যদি নিয়ে আমরা কথা বলি, বীজপত্র বা বীজপত্র। দেখো এখানে আমরা প্রথমেই বলেছিলাম যে এক বীজপত্র যেহেতু, তার মানে এখানে একটি বীজ রয়েছে, কয়টি বীজ? একটি বীজ রয়েছে, একটি বীজ রয়েছে। এবং যেহেতু এটা দ্বিবীজপত্রী সুতরাং এখানে দুইটি বীজপত্র রয়েছে, ঠিক আছে। দ্বিবীজপত্রীতে দুইটি বীজপত্র রয়েছে। এখন আমরা যদি হচ্ছে পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডল, পরিবহন টিস্যু, আমরা জানি পরিবহন টিস্যুকে বলা হয় ভাস্কুলার বান্ডল। কি বলা হয়? ভাস্কুলার, সরি লেখার জায়গা না, আমি একটু নিচে লিখতেছি, বান্ডল, ওকে। তো পরিবহন টিস্যুকে ভাস্কুলার বান্ডলও বলা হয়। তো এই পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে একবীজপত্রী যে উদ্ভিদগুলো রয়েছে সেই একবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম থাকে না, ক্যাম্বিয়াম থাকে না। এখন ভাই, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম থাকে, ক্যাম্বিয়াম থাকে, ওকে। আচ্ছা, তো একবীজপত্রী উদ্ভিদের ক্যাম্বিয়াম থাকে না এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম থাকে। এই হচ্ছে ভাই এখানে বৈশিষ্ট্য, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী বৈশিষ্ট্যগুলা। তো আমরা হচ্ছে যদি পরের স্লাইড যাই তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি যে পোয়াসিয়া গোত্র নিয়ে কথা বলা হয়েছে, ওকে। আমরা হচ্ছে একটু লিখি যে পোয়াসিয়া, পোয়া, ওকে। সো পোয়াসিয়া গোত্র, এই পোয়াসিয়া গোত্র নিয়ে হচ্ছে আমরা কথা বলছি। এই পোয়াসিয়া গোত্রকে বলা হয়েছে ধান গোত্র বা হচ্ছে একবীজপত্রীর আর কি একটি গোত্রের নাম। তো এই পোয়াসিয়া গোত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আগে জানি একটু, ঠিক আছে। তো পোয়াসিয়া গোত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জানি। তো এখানে যদি আমরা লিখি যে বৈশিষ্ট্য, দেখো ভাই এটাও সেম, ওই যে গতকালকে আমরা সাইকাসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে হচ্ছে আমরা একটু বুদ্ধি খাটিয়েছিলাম। সেটা হচ্ছে যে এখানে যে সকল বৈশিষ্ট্যগুলো আছে, সকল যে তোমার একবীজপত্রীর বৈশিষ্ট্য আছে, একবীজপত্রীর সকল বৈশিষ্ট্য, সকল বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, ঠিক আছে। একবীজপত্রীর সকল বৈশিষ্ট্য কিন্তু পোয়াসিয়ার গোত্রের জন্য খাটবে, ঠিক আছে। সো এখানে আমরা অলরেডি 6 থেকে 7টা বৈশিষ্ট্য পেয়ে গেছি এখানেই। এবং এটা যদি এক্সট্রা কিছু বৈশিষ্ট্যর কথা আমি যদি বলতে চাই, এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। সো আমরা প্রথমে হচ্ছে দেখি পাতা, পাতা হচ্ছে লিগিউল বিশিষ্ট, লিগিউল
বিশিষ্ট। তারপরে হচ্ছে যে আমরা পরাগধানী, এটা যে পরাগধানী রয়েছে, পরাগধানী, এই পরাগধানী হচ্ছে সর্বমুখ, সর্বমুখ, পরাগধানী সর্বমুখ। এবং এর যে ফল, এর যে ফল, এই ফলটা হচ্ছে ক্যারিওপসিস ধরনের, ক্যারিওপসিস ধরনের, ঠিক আছে, ক্যারিওপসিস ধরনের। এবং পুষ্প, এর যে পুষ্প বিন্যাস, এর যে পুষ্প বিন্যাস, এটা হচ্ছে স্পাইকলেট, স্পাইকলেট, ঠিক আছে। এর যে পুষ্প বিন্যাস সেটা হচ্ছে স্পাইকলেট। এবং অমরা বিন্যাস হচ্ছে মূলীয়, অমরা বিন্যাস, অমরা বিন্যাস হচ্ছে মূলীয়, অমরা বিন্যাস মূলীয়। এখন ভাই, এই যে পরাগধানী সর্বমুখ থেকে শুরু করে অমরা বিন্যাস মূলীয়, এইগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ প্লাস ভার্সিটি প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে। সো এগুলা কোনোভাবেই মিস করা যাবে না, এগুলা একদম মুখস্থ থাকতে হবে। যদি তুমি ভাই ভার্সিটিতে এক্সাম দিতে যাও কিংবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসতে চাও, তাহলে হচ্ছে এই চারটা তোমার হচ্ছে জানাই লাগবে, ঠিক আছে। এই চারটা বৈশিষ্ট্য ওয়াসিয়ার ক্ষেত্রে জানাই লাগবে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার আসি পোয়াসিয়া গোত্রের গুরুত্ব। পোয়াসিয়ার গুরুত্ব, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এটা যদি আমি বলি সেই ক্ষেত্রে হচ্ছে এটা ঘ মার্কের কোশ্চেনে আসে। এবং এর যে বৈশিষ্ট্য আছে গোত্রের, এটা হচ্ছে গ মার্কের কোশ্চেন বা 3 মার্কের কোশ্চেনে আসে, ঠিক আছে। তো আমরা যদি একটু এর গুরুত্বগুলো দেখি, তাহলে যদি বলা হয় যে পোয়াসিয়ার অর্থনৈতিক গুরুত্ব, যদি আমি একটু লিখে দিই যে পোয়াসিয়ার অর্থনৈতিক গুরুত্ব, কিংবা শুধু গুরুত্ব, বা যদি বলে যে পোয়াসিয়া কেন গুরুত্বপূর্ণ, 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 ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে, আমি এখন যেভাবে লিখে দিব, ঠিক তোমরা হুবহু কপি করে তোমাদের হচ্ছে যে খাতা আছে সেই খাতাতে ঠিক সেভাবেই লিখে দিবা। ওকে, তাহলে ইনশাল্লাহ 4-এ 4 পেয়ে যাবা ইনশাল্লাহ, আমি আশা করছি। সো প্রথমে হচ্ছে আমরা যদি বলি যে ধানের ক্ষেত্রে, ওকে, সো প্রথমে হচ্ছে ধান, ধান। তো এই ধানের ক্ষেত্রে হচ্ছে, দেখো, ধান থেকে আমরা কি কি পাই? ধান থেকে হচ্ছে আমরা ভাত, চাল, তারপর হচ্ছে গিয়ে চিড়া, মুড়ি, ওকে, চিড়া, মুড়ি, তারপর হচ্ছে ভোজ ইত্যাদি পাওয়া যায়, এটসেট্রা পাওয়া যায়। সরি, এটসেট্রা তো লেখা যাবে না, বাংলার সাথে ইংলিশ লিখবে, ইত্যাদি পাওয়া যায়। আচ্ছা, এবার এই ধানের থেকে আমরা আবার হচ্ছে যে ভোজ্য তেল পাওয়া যায়, ভোজ্য তেল পাওয়া যায়। এবং এই ধানের থেকে আমরা হচ্ছে হাঁস মুরগির খাবার, হাঁস মুরগি, তারপরে হচ্ছে গো গো খাদ্য, হাঁস মুরগি এবং গো খাদ্য পেয়ে থাকি, পেয়ে থাকি, ঠিক আছে। এবং আমরা হচ্ছে যদি বলি যে এখান থেকে কিন্তু হচ্ছে আমরা জ্বালানিও পেয়ে থাকি, ওকে, জ্বালানি পেয়ে থাকি। তাহলে আমরা ধান থেকে কি কি পাই? ভাত, চাল, চিড়া, মুড়ি ইত্যাদি পাই, ভোজ্য তেল পাই, হাঁস মুরগি এবং গরুর যে খাদ্য রয়েছে সেই খাদ্য পেয়ে থাকি, জ্বালানি পেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি হচ্ছে দেখি যে গম, ঠিক আছে। তো গম থেকে আমরা কি পাই? গম থেকে হচ্ছে আমরা পাই আটা, গম থেকে পাই হচ্ছে আমরা আটা, সুজি, ময়দা, ওকে, এগুলো পাই। তারপরে হচ্ছে গিয়ে খড়, তারপর হচ্ছে গো খাদ্য, মানে হচ্ছে গরুর যে খাদ্য রয়েছে সেই গো খাদ্য পেয়ে থাকি।
এবং হচ্ছে জ্বালানি পেয়ে থাকি। কি পেয়ে থাকি? জ্বালানি। ঠিক আছে, এগুলো আমরা পেয়ে থাকি। তো তারপর হচ্ছে যে ভুট্টা। ওকে, তো ভুট্টা থেকে আমরা কি কি পেয়ে থাকি? তো ভুট্টা থেকে আমরা হচ্ছে খই, তারপর হচ্ছে পপকর্ন। ঠিক আছে, ভুট্টা থেকে হচ্ছে আমরা পপকর্ন, খই এগুলো পেয়ে থাকি। তারপর হচ্ছে হাঁস মুরগি খাদ্য এবং জ্বালানি, সেম। হাঁস মুরগির খাদ্য ও জ্বালানি এগুলো পেয়ে থাকি। আমরা যদি আরেকটা পেজ নেই একটু, এখানে ওকে, তাহলে আমরা যদি একটু দেখি যে এখানে বাঁশ, এই বাঁশ থেকে আমরা কি পেয়ে থাকি? বাঁশ থেকে আমরা হচ্ছে পেয়ে থাকি, বাঁশ আমরা ইউজ করে থাকি হচ্ছে গৃহ নির্মাণে, তারপরে আসবাবপত্র তৈরিতে, আসবাবপত্র তৈরিতে। ঠিক আছে, তারপরে আমরা পেয়ে থাকি হচ্ছে কাগজ তৈরিতে, কাগজ কাগজ তৈরিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে। ওকে, এইভাবে আমরা হচ্ছে বাঁশের ব্যবহার করে থাকি। তারপর আমরা যদি আখ ক্ষেত্রে দেখি, আখ। তো আখের থেকে আমরা কি পাই? আখের থেকে আমরা হচ্ছে গুড়, চিনি, তারপর হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল ভিনেগার। ওকে, ভিনেগার এগুলো পেয়ে থাকি। তারপরে হচ্ছে আবার এই যে আখের যে ছোবড়া আছে, আখের যে ছোবড়া, সেই ছোবড়াটা হচ্ছে পার্টেক্স শিল্পে ব্যবহার করা হয়। পার্টেক্স শিল্পে শিল্পে ব্যবহার করা হয়, পার্টেক্স শিল্পে ব্যবহার করা হয়। এবং এর যে হচ্ছে এবং আখ হচ্ছে আবার জ্বালানি, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এর যে ছোবড়া আছে সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে। ঠিক আছে, ওকে। এরপরে আরো দুইটা আহ, ইয়ে আছে, আমরা যদি হচ্ছে একটু পাশে লিখি, সেটা হচ্ছে দূর্বা ঘাস। এই দূর্বা ঘাসের বৈজ্ঞানিক নামটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এর বৈজ্ঞানিক নামটা যদি আমরা একটু লিখে দিই, সেটা হচ্ছে সাইনডন, সাইনোডন, সরি, সাইনোডন বেকটাইলন, বেকটাইলন। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার এমসিকিউতে এসেছিল যে আহ, ওষুধ উদ্ভিদ হিসেবে একবীজপত্রীর কোন উদ্ভিদটি ব্যবহৃত করা হয়। এখানে কিন্তু দূরভাষায় দেওয়া ছিল না, বৈজ্ঞানিক নামটা দেওয়া ছিল। যেহেতু এটা বৈজ্ঞানিক নাম, অবশ্যই হচ্ছে আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, এটা একটু মুছে দিই আমি। তো এই দূর্বা ঘাস হচ্ছে একটি ঔষধ উদ্ভিদ, ঔষধ উদ্ভিদ। ঠিক আছে, তো কাটাছেঁড়া হইলে এই দূর্বা ঘাসের যে রস, সেই রসটা যদি আমরা সেখানে দিই, সেটা হচ্ছে আমাদের অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। এবার যদি আমরা হচ্ছে দেখি যে লেমন ঘাস, লেমন ঘাস। ওকে, তো লেমন ঘাস, এই লেমন ঘাসটা হচ্ছে সুগন্ধি তেল, সুগন্ধি তেল প্লাস হচ্ছে প্রসাধনী। ঠিক আছে, প্রসাধনী তৈরিতে কাজে লাগে। ওকে, তো এই হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। সো যদি অর্থনৈতিক গুরুত্ব চাই, তো তোমরা হচ্ছে এভাবে লিখে দিয়ে আসতে পারো, ইনশাআল্লাহ 4-4 পেয়ে যাবে। তো আমরা যদি পরেরটাতে যাই, তা হচ্ছে মালয়েশিয়ার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, সো আমরা হচ্ছে মালয়েশিয়ার গুরুত্বটা একটু দেখি। মালয়েশিয়ার হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, হ্যাঁ। তো মালয়েশিয়ার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখি, তো দেখো সেম জিনিস। মালয়েশিয়ার বৈশিষ্ট্য হচ্ছে সকল
দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য এবং এক্সট্রা কিছু বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে যে এর যে দলমণ্ডল আছে, দলমণ্ডল বা পাপড়ি যেটাকে আমরা বলি, দলমণ্ডল হচ্ছে টুইস্টেড। ওকে, দলমণ্ডল হচ্ছে টুইস্টেড এবং এর যে পরাগধানী রয়েছে, পরাগধানী এটা হচ্ছে বৃক্কাকার, ঠিক আছে, এর পরাগধানী বৃক্কাকার এবং এই যে পরাগরেণু এটা হচ্ছে বৃহৎ ও কণ্টকিত, মানে কাঁটাযুক্ত, কণ্টকিত, ঠিক আছে। এবং যে অমরা বিন্যাস এটা হচ্ছে অক্ষীয়, ঠিক আছে। তো এটা হচ্ছে 3 মার্কের কোশ্চেনে আসে, কত নাম্বার, গ নাম্বারের কোশ্চেনে আসতে পারে। এবং এখানে এই যে দলমণ্ডল থেকে শুরু করে যে অক্ষীয় এক্সট্রা যতগুলো হচ্ছে ইনফো আছে, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ বোর্ডের জন্য এবং প্লাস ভার্সিটি ও মেডি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, তো আমরা যদি পরবর্তীতে যাই, সেটা হচ্ছে মালবেসিয়ার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। তো আমরা হচ্ছে মালবেসিয়ার গুরুত্ব সম্পর্কে বলি। তো প্রথমে যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে নাম চলে আসে জবা, এবং জবা ফুলের যে রস, এর যে রস আছে, এই রসটি হচ্ছে মাথা ঠান্ডা করে, ওকে, জবা ফুলের রস হচ্ছে মাথা ঠান্ডা করে। এবং এর যে রস, এই রসটা হচ্ছে তোমার চুল কালো করতে, তারপরে হচ্ছে চুল পড়া বন্ধ করতে, ব্যবহৃত হয়, ঠিক আছে, ব্যবহার। তারপর যদি আমরা দেখি যে এই জবা ফুলের যে রস, এটা হচ্ছে রক্ত আমাশয় ও অর্শ রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। ঔষধ। হ্যাঁ ভাই, অর্শরোগটা কি, অর্শরোগটা হচ্ছে গিয়ে তোমার যে পাইলস যে বলে না, তো আমি যদি একটু লিখে দিই, সেই অর্শরোগ মানে হচ্ছে যে তোমার পাইলস, ঠিক আছে। এই পাইলস যে অসুখটা রয়েছে, সেই অসুখটা হচ্ছে অর্শরোগ বলা হয়। তো এই পাইলসের ওষুধ হিসেবে জবা ফুলের রস ব্যবহার করা হয়, ঠিক আছে। তো পরবর্তীতে যদি আমরা বলি, এর যে জবার যে কলি রয়েছে, জবা ফুলের যে কলি, সেই কলিটা হচ্ছে দুর্বলতা কাটাতে সাহায্য করে, ঠিক আছে, শারীরিক দুর্বলতা কাটায় জবা ফুলের এই কলিটা। এবার আমরা যদি যাই একটু ঢেঁড়সের ক্ষেত্রে, ঢেঁড়স এটা একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো ঢেঁড়সের ক্ষেত্রে এটা হচ্ছে বহুমূত্র রোগের ঔষধ, ওকে, বহুমূত্র রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এবং তোমার হচ্ছে এর ঢেঁড়সের ভিতরে থাকে হচ্ছে লৌহ, বা হচ্ছে যেটা বলি আমরা হচ্ছে কি বলা হয়, যে জিঙ্ক সম্ভবত বলা হয়, আমি সঠিক বলতে পারতেছি না। তো এর ভিতরে যে লৌহ থাকে, সেই লৌহ হচ্ছে তোমার দুর্বলতা কাটায়, বা আয়রন যেটা আমরা বলি আর কি, দুর্বল কাটায় আর কি, ঠিক আছে। এটা হচ্ছে লৌহ। তো দুর্বলতা কাটায় হচ্ছে আমাদের শরীরের। তার মানে যদি তোমার হচ্ছে শরীর দুর্বল লাগে, তাহলে তুমি যদি ঢেঁড়স খাও, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার দুর্বলতা কাটার সম্ভাবনা আছে।
আহ, এবং এটা হচ্ছে সবজি হিসেবে ব্যবহার করা হয়, সবজি হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা যদি আমরা পেজ ক্রিয়েট করি, ওকে। তো এরপর যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে কার্পাস তুলা। ঠিক আছে, তাহলে হচ্ছে কার্পাস তুলা। ওকে, কার্পাস তুলা। এই কার্পাস তুলা কি? কার্পাস তুলা হচ্ছে এর যে বীজ, কার্পাস তুলার যে বীজ, এই বীজ থেকে হচ্ছে কি করে ভোজ্য তেল তৈরি করে, ভোজ্য তেল তৈরি করা হয়। ঠিক আছে, কার্পাস তুলার যে বীজ আছে সেই বীজ থেকে হচ্ছে ভোজ্য তেল তৈরি করা হয়। এবং তারপরে যে হচ্ছে এই কার্পাস তুলা দিয়ে হচ্ছে সুতি কাপড়, তো এই কার্পাস দিয়ে হচ্ছে, কার্পাস সুতা দিয়ে হচ্ছে সুতি কাপড় তৈরি করা হয়, সুতি কাপড় তৈরি করা হয়। ওকে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে কেনাফ বা কেনাফ, ওকে। তো এই কেনাফ হচ্ছে তোমার দড়ি। ঠিক আছে, দড়ি, তারপর হচ্ছে ব্যাগ, সরি হাতের লেখা, আমার হাতের লেখাটা ভাই খুবই বাজে। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ঠিক করার চেষ্টা করতেছি। তো একটু বুঝে নেওয়া এখন কষ্ট করে। দড়ি বা ব্যাগ তৈরিতে ব্যবহার করা হয় হচ্ছে কেনাফ, এবং হচ্ছে পাট জাতীয় আঁশ, পাট জাতীয় আঁশ তৈরিতে। ঠিক আছে, পাট জাতীয় আঁশ তৈরিতে এই কেনাফ ব্যবহার করা হয়। ঠিক আছে। তো আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এই যে এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে 5 স্টার দিয়ে রাখলাম। এবং এই যে বহুমূত্র রোগের ঔষধ, এই যে ঢ্যাঁড়স, এটাও কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট। অ্যান্ড এই দুইটাই কিন্তু হচ্ছে এই যে যেমন জবা ফুলের কলি দুর্বলতা কাটায়, তারপর হচ্ছে ঢ্যাঁড়সের লৌহ দুর্বলতা কাটায়। ঠিক আছে, এটাও 5 স্টার ইম্পর্টেন্ট, এটাও 5 স্টার ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে কি জানো, এগুলো হচ্ছে কি অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশনে আসে। তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংক, অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক, তাহলে তুমি দেখতে পারবে যে এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে। এবং এই যে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, মাথা ঠান্ডা রাখে, অর্থাৎ এইখানে যে সকল তোমার হচ্ছে ইয়া রয়েছে। আচ্ছা, আমি এগুলো একটু মুছে দেই। এইখানে হচ্ছে সবগুলোই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। তো এভাবে আলাদা করে না দেওয়া, না দেওয়াই ভালো আমার মনে হয়, সবগুলো পড়াই উচিত হবে তোমাদের জন্য। তো তুমি যদি দেখো কোশ্চেন ব্যাংক, বিগত বছর কোশ্চেন ব্যাংক যদি অ্যানালাইসিস করো, সেই ক্ষেত্রে তুমি দেখতে পারবে যে এখানে যত কিছু কোশ্চেন, মানে যতগুলা গুরুত্বের কথা বলা হয়েছে, এই সমস্ত গুরুত্ব থেকে মানে দেখা যাচ্ছে যে যেমন এই সবজি হিসেবে ব্যবহার করা হয়, এটা বাদে, তারপর হচ্ছে এটা বাদে মোটামুটি বাকি সবগুলোই হচ্ছে একবার হলেও আসছে অ্যাডমিশন টেস্টে। সো মেডিকেল কিংবা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে, বা গুচ্ছ অ্যাডমিশন টেস্টে, যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি যদি একটু কোশ্চেন অ্যানালাইসিস করো, তাহলে হচ্ছে দেখতে পাবে যে সেটা আসছে। ঠিক আছে। সো এই তো, আজকে এই পর্যন্ত থাক। ইনশাল্লাহ নেক্সট পার্টে আমরা হচ্ছে কিছু স্পেশাল তথ্য এবং ইনফো নিয়ে আলোচনা করবো। এবং আরেকটা কথা এখানে খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, এই যে জবা ফুল, ঢ্যাঁড়স, ঠিক আছে, যে তোমার হচ্ছে, আমি যদি একটু দেখাই, এই যে ঢ্যাঁড়স, জবা ফুল, তারপর হচ্ছে যে তোমার কার্পাস তুলা, সরি কার্পাস তুলা, কেনাফ, ঠিক আছে, তারপর হচ্ছে যদি আমরা দেখি যে আখ, বাঁশ, তারপর হচ্ছে যে লেমন ঘাস, গম, ভুট্টা, ধান, এগুলোর যে বৈজ্ঞানিক নামগুলো রয়েছে, এগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। সো আমি যদি এখানে একটু লিখে দিই যে বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক নাম, এটা কিসের জন্য? এটা ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য, রিটেন প্লাস হচ্ছে এমসিকিউ। ওকে। এবং হচ্ছে ভার্সিটি, ভার্সিটি তোমার হচ্ছে এমসিকিউ, যেহেতু রিটেন এখন নর্মালি হয় না। এবং মেডিকেলের জন্য আসলে তেমন একটা আসে না, তো ভার্সিটি এমসিকিউতে মাঝে মাঝে দু একটা আসে, খুব বেশি না। বাট হচ্ছে ডিউতে দেখবা যে হচ্ছে প্রায় চলে আসে। অ্যান্ড এটা হচ্ছে তোমার ডিউ যে টিচাররা রয়েছে, সেই টিচারদের একটা পছন্দের জায়গা। এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।